1925 সালের 29শে মে ব্রিটিশ নাগরিক পার্সি ফসেট নামে এক ব্যক্তি অ্যামাজন জঙ্গলে যান এমন একটি শহরের খোঁজে যেটি কথিত ছিল পুরোপুরি সোনার তৈরি। এমনকি এমনও গল্প শোনা যেত ওখানকার কিং রোজানা সোনার পাউডার দিয়ে গোসল করতেন। কিন্তু ওই দিন পার্সি ফসেট নিজের ক্যাম্প থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর কখনো ফেরত আসেননি। অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল নয়, জীববৈচিত্র্যের দিক থেকেও এটি পৃথিবীর শীর্ষে রয়েছে। অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দেখা মেলে তা পৃথিবীর আর কোথাও চোখে পড়ে না। প্রায় 5.5 কোটি বছর পুরনো বৃহৎ এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই অ্যামাজন জঙ্গল এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে পৃথিবীর 9টি দেশের। এটির আয়তন 70 লাখ স্কোয়ার কিলোমিটার। যেমন সমুদ্রের বড় একটি অংশ মানুষ এখনও ডিসকভার করতে পারেনি, তেমনই অ্যামাজন জঙ্গলের বড় একটি অংশে এখনও মানুষের পা পড়েনি। এই জঙ্গলে বসবাসকৃত প্রাণীদের সম্পর্কে মাত্র 10%ই মানুষ জানে। প্রতিদিনই নতুন কোনো না কোনো প্রজাতি সম্পর্কে জানা যায় এখান থেকে। এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। পৃথিবীর মোট অক্সিজেনের 20% এখান থেকেই এসে থাকে। এক পরিসংখ্যান অনুযায়ী অ্যামাজনে প্রায় 20 লাখ লোক বসবাস করে, যাদের বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু এখানে অধিকাংশ জায়গায় এখনও মানুষের পা পড়েনি, তাই এখানে কি আছে তা মানুষ এখনও জানতে পারেনি। অ্যামাজনের আজ এমন কিছু রহস্য সম্পর্কে জানবো যার কিছু কিছু রহস্য উদ্ঘাটন হলেও কিছু এখনও উদ্ঘাটন হয়নি। সিটি অফ গোল্ড। অ্যামাজনের সবথেকে রহস্যময় জায়গাটি হলো সিটি অফ গোল্ড, যাকে এলডোরাডোও বলা হয়। কথিত আছে এখানে এমন একটি শহর ছিল যেটি পুরোটাই সোনা দিয়ে তৈরি। এমনও শোনা যায় এখানকার কিং রোজানা সোনার পাউডার দিয়ে গোসল করে সেই সোনা অ্যামাজন নদীতে ভাসিয়ে দিতেন। এলডোরাডোর কিংবদন্তি সর্বপ্রথম স্প্যানিশদের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তারা স্থানীয়দের কাছে জানতে পারে এমন শহর সম্পর্কে এবং এলডোরাডো খুঁজে বের করার জন্য অনেক অভিযান চালায়। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি হলো 1542 সালে ফ্রান্সিসকো পরিচালিত অভিযানটি। তিনি এলডোরাডো খুঁজে না পেলেও প্রচুর পরিমাণে সোনা এবং রূপা পেয়েছিলেন। এর পরবর্তী 200 বছর অনেক অভিযান পরিচালিত হয়, অনেকেই ব্যর্থ হন। এর পরবর্তীতে এটিকে একটি মিথ হিসাবে গণ্য করা হয়। এরপর 19 শতকে ব্রিটিশ নাগরিক পার্সি ফসেট আবারও এলডোরাডোর খোঁজে বেরিয়ে পড়েন। উনি অ্যামাজনে 8টি স্পট খুঁজে দেখেন, তবে উনি এলডোরাডো তো দূরের কথা, এমনকি অন্য কোনো শহরও খুঁজে পান না, যেটির কথা বলেছিল ইউরোপিয়ানরা। পার্সি ফসেট তার এই অভিযানে শেষবারের মতো তার সঙ্গীদের সাথে মিলিত হন তাঁবুতে। অ্যামাজনের মধ্যে তাঁবুত থেকে বেরোনোর পর সে আর কখনো ফেরত আসেনি। উনি যেখান থেকে হারিয়ে যান এটি ছিল ব্রাজিলের অধীনস্থ ম্যাটো গ্রসো থেকে। এরপর কয়েক মাস তাকে খোঁজা হয়, কিন্তু না পার্সি ফসেটকে পাওয়া যায়, না ওনার কোনো ডেড বডি। বিশেষজ্ঞদের মতে এখানে কোনো মানুষ জীবিত থাকতে পারে না, এখানে বসবাসের উপযোগী নয় মানুষের জন্য। এমনকি এখানে কোনো শহর বা গ্রামও থাকতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে টেকনোলজি আপডেট হয়, অ্যামাজনে এমন কিছু তথ্য পাওয়া যায় যে এখানে মানুষ বসবাস করত এবং রীতিমতো শহর ছিল সেটি। আসলে পার্সি ফসেট যেখানে খুঁজছিলেন সেটি সঠিক জায়গা হলেও তার খোঁজার পদ্ধতি সঠিক ছিল না। এখানে গবেষকরা মাটির নিচে মানুষের দেহ অবশেষ খুঁজে পায়। এমনকি বিশেষজ্ঞরা স্ক্যানার ব্যবহার করে ঘন জঙ্গলের নিচে পাথরের তৈরি স্ট্রাকচারেরও দেখা পেয়েছে, যেটি সময়ের সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছে। ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম অ্যামাজনের ভিতরে 2500 বছর পুরনো একটি শহরের ধ্বংসাবশেষ খুঁজে পায়, যেটি কিনা একটি পাহাড়ের ভিতরে রয়েছে। কিন্তু এলডোরাডো কোনটি এবং এত বড় অ্যামাজনের কোথায় অবস্থান সেটি তা এখনও সায়েন্টিস্টরা জানতে পারেনি। তাই এলডোরাডো মানুষের কাছে এখনও রহস্যই। নাম্বার 4, অ্যামাজনের এত বৃহৎ জঙ্গলে এমন অনেক বসবাসকারী রয়েছেন যারা আজও পর্যন্ত বাইরের জগৎকে কখনো দেখেননি। আর এই বসবাসকারী লোকেরা এত বড় বিপজ্জনক জঙ্গলে কিভাবে বসবাস করে এবং কিভাবে বেঁচে থাকে সেটি এখনও বিশেষজ্ঞরাও সঠিকভাবে জানে না। এর ভিতর একটি জনগোষ্ঠীকে প্রিপকুরা নামে জানা যায়। এরা ওয়েস্টার্ন ব্রাজিলে বসবাস করে। এই জনগোষ্ঠীতে একসময় 1000-এর উপরে লোক থাকলেও বর্তমানে সেখানে মাত্র 15 থেকে 20 জনই আছেন অবশিষ্ট। এই জনগোষ্ঠী সম্পর্কে মানুষ 1998 সালের পর থেকে জানতে পারে, যখন এরা বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ওদের ল্যাঙ্গুয়েজ শুনে এমন মনে হচ্ছিল যে ওরা ওদের দুঃখের কথা বলতে চাচ্ছে। পরবর্তীতে বিশেষজ্ঞরা যখন ওদের ভাষা ডিকোড করতে সক্ষম হয় তখন জানা যায় ওদের দলটি একসময় অনেক বড় ছিল।
কিন্তু কিছু মাফিয়ায় তাদের এই জায়গা দখল করে নেয় মাইনিং করার জন্য, এবং এই সময় এদের সঙ্গীদেরকে মেরে ফেলে, যেখান থেকে কিছু সংখ্যক লোক বেঁচে পালিয়ে আসে। আসলে এটি এখনও বলা সম্ভব নয় কত উপজাতি অ্যামাজনের এই বিশাল জঙ্গলে বসবাস করে। এ সকল উপজাতিরা কিভাবে এখানে আসে এবং কত হাজার বছর ধরে এখানে বসবাস করছে সে সম্পর্কে কোনো তথ্যই এখনও জানা যায় না। নাম্বার 3, এতদিনেও বিশেষজ্ঞদের কোনো ধারণা ছিল না অ্যামাজনে বসবাসকৃত লোকেরা কত বছর ধরে এখানে বসবাস করছে। প্রথম তারা কখন বসবাস শুরু করে এখানে, কিন্তু 2017 সালে বিশেষজ্ঞদের একটি টিম অ্যামাজনের ভিতরে কলম্বিয়া সাইডে একটি পাহাড়ে কিছু চিত্র দেখতে পায়। এই পুরো পাহাড়টি বড় বড় পাথর দিয়ে ঘেরা ছিল, কিন্তু পেইন্টিংগুলো সম্পর্কে জানতে হলেই পাথরগুলো সরাতে হবে। এর জন্য তাদেরকে 13 কিলোমিটার খনন করতে হয়। এই 13 কিলোমিটার খননের পরে যে পেইন্টিং পাওয়া যায় সেগুলো থেকে বিশেষজ্ঞরা ধারণা করেন যে এগুলো প্রায় 12,000 সাল পুরনো। ধারণা করা হয় ওই সময় অ্যামাজনে কোনো জঙ্গল ছিল না, এটা ছিল একটি বরফের অঞ্চল। এই পেইন্টিংসে এমন কিছু জানোয়ারের ছবি পাওয়া যায় যেগুলো শুধুমাত্র আইস এজেই ছিল, যেমন মাস্টাডন এবং জায়ান্ট স্লথ। ওই সকল পেইন্টিং থেকে এমনটাও ধারণা করা সম্ভব হয়েছে যে তখন মানুষ কিভাবে বসবাস করত, কিভাবে নিজেদের থেকে অনেক বড় প্রাণীকেও শিকার করত নিজেদের আহার জোগানোর জন্য। নাম্বার 2, 2019 সালে বিশেষজ্ঞদের একটি টিম নর্থ ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে একটি মৃত তিমি খুঁজে পায়। কিন্তু তিমিটি এখানে কিভাবে আসে এবং কিভাবে তার মৃত্যু ঘটে এটা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে যান বিশেষজ্ঞ টিমটি, কারণ তিমিটির দেহ মেলে অ্যামাজন নদী থেকে অনেক উপরে একটি শুকনো জায়গাতে। এটি একটি 10 টন ওজনের তিমি ছিল। এ সকল তিমি সাধারণত শীতের সময় অ্যামাজনের কাছাকাছি সমুদ্রে অবস্থান করে, এবং শীত কমতে শুরু করলে এরা আবার আস্তে আস্তে গভীর সমুদ্রের দিকে চলে যায়। অ্যামাজনের ভিতরে যখন তিমির মৃতদেহটি পাওয়া যায় তখন এটি গরমের সময়। এমনকি এটাও জানা যায় তিমিটির দেহটি যেদিন বিশেষজ্ঞদের চোখে পড়ে তার মাত্র 4 দিন আগেই তিমিটি মারা গিয়েছে। এমনকি এর শরীরে কোনো শিকারের নিশানাও ছিল না, এমনকি এটার কোনো আঘাতে মৃত্যু হয়েছে এমনটাও খুঁজে পাওয়া যায় না। তাই বিশেষজ্ঞদের মনে বেশ কিছু প্রশ্নের উকি দেয়। এই গরমের সময় এটি কিভাবে সমুদ্র ছেড়ে অ্যামাজন নদীতে আসলো, এবং নদী ছেড়ে সেটি কিভাবে এমন জঙ্গলের ভিতরে পৌঁছালো। তবে এই রহস্যের কোনো সমাধান আজও পর্যন্ত মেলেনি। নাম্বার 1, অ্যামাজনের আরও একটি রহস্য সম্পর্কে জানতে পারা যায় 2013 সালে, যখন পেরুর একজন স্টুডেন্ট অ্যামাজনে এমন একটা আজব ধরনের স্ট্রাকচার দেখতে পায়। এটি একটি গাছের পাতার উপর তৈরি ছিল, যেটি দেখতে বেশ মিস্ট্রিয়াস মনে হচ্ছিল। এর ঠিক সেন্টারে সিল্ক দিয়ে একটি কোণ তৈরি করা ছিল, এবং এটা চারিদিকে সিল্ক দিয়ে একটি সুন্দর করে ঘেরা তৈরি করা ছিল। ওই স্টুডেন্ট এই স্ট্রাকচারের ফটো নেয় এবং সেটি ইন্টারনেটে পোস্ট করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এমন যে এমন স্ট্রাকচার এখনও পর্যন্ত কেউ কখনো দেখেনি। এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিশেষজ্ঞর একটি টিম সেখানে পৌঁছায়। কিছু সময়ের ভিতরেই বিশেষজ্ঞ টিমটি এমন 40টারও বেশি সংখ্যক স্ট্রাকচারের খোঁজ পায়। কিছু কিছু সরাসরি গাছের উপর তৈরি ছিল এবং কিছু থাকে গাছের পাতার উপর। এই আশ্চর্যজনক স্ট্রাকচারকে বিশেষজ্ঞ টিমটি সিল্কহেঞ্জ নাম দিয়ে থাকে, এবং কিছু স্যাম্পল এখান থেকে সংগ্রহ করে তারা ল্যাবরেটরিতে নিয়ে যায়। ল্যাবে পরীক্ষা করার সময় মাইক্রোস্কোপ দিয়ে তারা দেখতে পায় এই স্ট্রাকচারের উপর দিয়ে ছোট ছোট কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞ টিমটি বুঝতে পারে এই প্রাণীগুলো কখনো সিল্ক তৈরি করতে পারে না, এটি এদের তৈরি নয়। কিছুদিন অপেক্ষা করার পর সিল্কের কোণটি আস্তে আস্তে ফাটতে লাগে, এবং সেখান থেকে বেরিয়ে আসে একটি স্পাইডারের বাচ্চা। আসলে এই স্ট্রাকচারটি স্পাইডারের একটি প্রজাতি তৈরি করে থাকে, এবং এই স্পাইডার শুধুমাত্র অ্যামাজনেই বসবাস করে। আসলে স্পাইডার এভাবে তার বাসা তৈরি করে কারণ যাতে এই বাসায় ছোট ছোট প্রাণীগুলো আটকে যেতে পারে এবং তার বাচ্চা হওয়ার পর সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। ভিডিওটি থেকে যদি আপনি নতুন কোনো তথ্য জেনে থাকেন তাহলে সেটি কমেন্টস করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।